সাদিফ ভাইয়ার দেওয়া ক্লিপ দিয়ে আমার বেনি করা চুলগুলো খোপার মতো করে আটকে নিলাম। যতক্ষণ উনার কাছ থেকে ক্লিপ নিচ্ছিলাম না ততক্ষণ আমার দিকে উনি পেঁচার মতো করে তাকিয়েছিলাম। ক্লিপ নিয়ে চুল আটকে সাদিফ ভাইয়াকে রাগী কণ্ঠে বললাম, এবার তো যান। চুল আটকে নিয়েছি। নিজের বাসায় আমি নিজের মন মতো কিছুই কি করতে পারবো না? আমার কথা শুনে সাদিফ ভাইয়া চেয়ার টেনে বসে পড়লেন ডাইনিংয়ে। পায়ের উপর পা তুলে আরো ইজিভাবে বসলেন উনি। আমি দুই ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে রইলাম। আর হাত দিয়ে উনার দিকে ইশারা করছি, আপনি কি করতে চাচ্ছেন? কি ব্যাপার? ইশারা করছিস কেন? মুখ বন্ধ হয়ে গেল কেন? দাঁতে দাঁত চেপে উনার কথায় বুঝতে পারলাম এখন কিছু বলা মানে খাল কেটে কুমির আনা। সাদিফ ভাইয়াকে মুখ ভেঙচিয়ে দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। যদিও মুখ ভেঙ্গানোর ব্যাপারটা শেফা ভেবেছে, সাদিফ দেখেনি। কিন্তু সাদিফ আর চোখে শেফার সেই কিউট মুখ বাঁকানোতেও ফিদা হয়ে গেল। আর মনে মনে বলল, আমার বাবুইয়া। মা, খালা কি কি যে পিঠা বানাচ্ছেন আল্লাহ জানে। এই পিঠাগুলো নাকি ভাবিকে খাওয়ানো হবে অল্প করে। কত যে নিয়ম কানুন আছে এই বেবি শাওয়ারে আল্লাহ জানে। মোটামুটি সব নাস্তা আমি টেবিলে দিয়ে দিয়েছি। আর সাদিফ ভাইয়া ডাইনিংয়ের চেয়ারে বসে মোবাইল চালাচ্ছেন। একটু পর পর কল অ্যাটেন্ড করছেন আর প্রায় সবাইকে উনি বকা দিচ্ছেন। এই লোক এমন কেন আল্লাহ জানে। সারাক্ষণ চিল্লাবে। কিছুক্ষণ পরেই মায়ের কথামতো ভাবির বাসার সবাই, মামা, মামি, জুরাইন, নানু, আপুরা, বাবা, খালু, ভাইয়াদের সবাইকে ডেকে আনলাম। ভাবি উনার রুমেই আছেন। সবাই নাস্তা করতে বসে পড়ল। আপুর, জুমু, জুরাইন আর রাব্বি ভাইয়া নাস্তা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। আমি ভাবির জন্যে নাস্তা নিয়ে ওইদিকে যাচ্ছিলাম অমনি সাদিফ ভাইয়া বলে উঠল, শুধু ভাবির জন্যে নিয়েছিস নাস্তা? তোর জন্য নাস্তা নেসনি কেন? আমি উনার কথা শুনে দাঁড়িয়ে পড়লাম। ভাবিকে নাস্তা দিয়ে আমি এসে খাচ্ছি। হুম, গুড। গো অ্যান্ড কাম ফাস্ট। সাদিফ ভাইয়ার কাণ্ডগুলো সত্যি অদ্ভুত লাগে। সামান্য নাস্তা নিয়েও তার কাহিনী করা লাগে। ভাবিকে নাস্তা দিয়ে এসেই আমিও নাস্তা নিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম। সবার নাস্তা খাওয়া প্রায় শেষ। কিন্তু আমি তাও সোফায় গিয়ে বসলাম। আর প্লেট রাখলাম আমার কোলের উপরে। নাস্তা খাচ্ছি আর সবার সাথে কথা বলছি। একটু পরেই সাদিফ ভাইয়া এসে আমার পাশের সোফায় গা এলিয়ে বসল। হঠাৎ রাব্বি ভাইয়া বলে উঠল, শেফা, এত কম নাস্তা নিয়েছ কেন? এমনিও তো শুকনা তুমি। কম খেলে আরো শুকিয়ে যাবা। একটু হেলদি হলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। একদম হিরোইনের মতো। রাব্বি ভাইয়ার কথা শুনে খাবার আমার গলায় আটকে গেল। কারণ পাশে বসে আছে সাদিফ ভাইয়া। এখন কি অ্যাকশন নিবেন উনি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। খাবার গলায় আটকে গেলে আমার প্রচণ্ড কাশি আসতে শুরু করল। কাশতে কাশতে আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। ইতি আপি, জুমু এগিয়ে আসলেও সাদিফ ভাইয়া তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে আমার সামনে ধরে পানি খাইয়ে দিল আমাকে। পানি খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি আমার জান ফিরে পেয়েছি। তারপরও আমি প্রচণ্ড হাঁপাচ্ছি এভাবে কাশার ফলে। সাদিফ ভাইয়া আমার মাথায়, পিঠে উনার হাত দিয়ে মালিশ করে দিচ্ছেন। বেশ কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিলাম। সাদিফ ভাইয়া এখনও আমার পিঠ মালিশ করে চলেছেন। বেটার ফিল করছিস? আমি একদম ছোট আওয়াজে বলে উঠলাম। হু। ডাইনিংয়ে নাস্তা না করে এখানে কি ঢং করতে এসেছিস? নাকি নিজের গলায় খাবার আটকাতে এসেছিস? আর এই যে রাব্বি।
ওকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমি আছি ওকে নিয়ে ভাবার জন্যে। আত্মীয় মানুষ তুমি, তাই আগ বাড়িয়ে কিছু বললাম না। নেক্সট টাইম বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস। রাব্বি ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি অসহায়ের মতো তাকিয়ে আছেন আমাদের দিকে। বেচারা মেবি কিছু বুঝতে পারেনি সাদিফ ভাইয়ার কথা। আমি ইশারায় রাব্বি ভাইকে সরি বললাম, আর উনি মুচকি একটা হাসি দিল। সমস্যা কি? হাসিস কেন? জলদি খাবার ফিনিশ কর। সাদিফ ভাইয়ার ধমকে আমি চুপচাপ নাস্তা করে নিলাম। সবার নাস্তা শেষে দেখলাম আপু, রাফসান ভাইয়া দেওয়ালে কিছু একটা লাগাচ্ছে। লাগানোর পরে দেখলাম বেবি শাওয়ার লেখা। ওরা সবাই কাজ করছে আর সাদিফ ভাইয়া তাদের অর্ডার দিচ্ছে। এসব তাহলে উনার আইডিয়া। 10 মিনিটের মাথায় খুব সুন্দর করে ড্রয়িং রুমের একটা জায়গা ডেকোরেট করে ফেলল ওরা। এই জুমু, ওরা যে এসব করছে, তুই কি এসব বিষয়ে জানতিস? নো ইয়ার, আমাকে কেউ বলেইনি কিছু। তোর ভাইয়ের সাথে আমি নামে রিলেশনে আছি, সেও আমাকে কিছু বলল না। কি খারাপ দেখ। আর ইতি আপু তো আরও মহা খারাপ। ইতি আপু, আমরা ছোট বলে আমাদের কিছু বলেইনি। হু হু, লাগবে না বলা, বাদ দে তো, করুক ওরা ঢং। এরপর আমি আর জুমু মিলে ইসলাল ভাইয়ার কথা মতো ভাবিকে নিয়ে আসলাম ড্রয়িং রুমে। ভাবি তো সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি। ভাবিকে আসতে দেখে ইসলাল ভাইয়া এগিয়ে এলো ভাবির দিকে, আর আস্তে আস্তে করে ভাবিকে ডেকোরেট করা প্লেসে নিয়ে গেল। সামনের গোল টেবিলে একটা সুন্দর কেক রাখা, তাতেও হ্যাপি বেবি শাওয়ার লেখা। আর কেকের ডিজাইনে সব বাবুদের জিনিস। খুব সুন্দর কেক। খুশিতে ভাবির মুখ চিকচিক করছে। এইসব করেছে তোমার রাগী দেবর সাদিফ। তোমার বেবি শাওয়ারের কথা শুনে ও নিজেই কেক অর্ডার করেছে, আর সাথে এদের নিয়ে ডেকোরেশন করিয়েছে। ইসলাল ভাইয়া। ভাবি মুচকি হেসে সাদিফ ভাইয়াকে বলে উঠল, থ্যাংক ইউ ভাই, আমি অনেক বেশি খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম ভাবি, আমার পুচকোর জন্যে এটা একটা ছোট্ট গিফট। বলেই সাদিফ ভাইয়া একটা কিউট হাসি দিল। উনার এই হাসি দেখে আমি জুমুর হাত চেপে ধরলাম, আর নিজে নিজেই আনমনে হেসে উঠলাম। কিরে ভাই, এমনভাবে লজ্জা পেয়ে হাসছিস যেন তোর বিয়ের কথাবার্তা চলছে। জুমুর কথা শুনে ওর হাতটা আরেকটু জোরে চাপ দিলাম। বেশি বকবক করবি না, তোর ভাই কেমন করে হাসছে দেখো না। আমার না উনার হাসি দেখলে কেমন কেমন লাগে। ভালো লাগে নাকি খারাপ লাগে এইটা বল আগে, এরপর বলছি তোর সমস্যা কি। জুমু, কোনো রকম লাগে না বেবি। চুপ করো এখন। আর হ্যাঁ, একদম কেক খেতে যাবি না। আমাদের কি বলেছে ওরা এইসবের কথা? নিজেরা করেছে, নিজেরা খেয়ে নিক। ইয়াহ, ঠিক বলেছিস। দাঁড়িয়ে থাকি আমরা এইদিকে। কষ্টভরা জীবন আমাদের। আমি আর জুমু নিজেদের মতো কথা বলতে আছি। এই যে দুইজন ছোট সদস্য ভাবি এখন কেক কাটবে। আপনাদের কথা শেষ হলে আসুন এইদিকে। ইতি আপি, না না ভাই, তোমরা করেছ সব, কেকও তোমরা কাটো। আমাদের দুইজনকে বাদ দাও। আমি, শেফা, জুমান। আর একটা কথা বলবি না। আয় এইদিকে। মা বেশ রাগী সুরে বলল। মায়ের কথা শুনে আমি আর বেচারা জুমু নিজেদের রাগ বিক্রি করে কেক কাটতে চলে গেলাম। কেক কাটা শেষে মা, ভাবির মা, খালামণি,
ভাবি সবাই মিলে ভাবিকে পিঠা খাইয়ে দিল। এখন সিনিয়ররা সবাই মিলে কথা বলছে, আর আমরা ইয়াং মানুষরা বসে বসে আড্ডা দিচ্ছি। শুধু সাদিফ ভাইয়া নেই। ভাইয়া কোথায় গেল কি জানি। আমি মূলত জুরুর পাশে বসে আছি। ও গেমস খেলছে আর আমি সোফায় হেলান দিয়ে ওর গেমস দেখছি। আমার পাশে বেশি জায়গা ছিল না, কিন্তু সাদিফ ভাইয়া এই অল্প জায়গাতে এসেই আমার পাশে বসে গেল। আরে আজব তো, এত সোফা খালি থাকতে এইখানে কেন বসেছেন? আমার খালামণির বাসা, আমার ইচ্ছা কোথায় বসব না বসব। আমি উঠতে নিলেই উনার হাতে থাকা মোবাইল বেজে উঠল। আমি উনার পাশে থাকায় খুব সহজ করেই নামটা পড়ে নিতে পারলাম। শাওন। হু, এই শাওনটা আবার কে? ছেলে না মেয়ে আল্লাহ জানেন। কল আসার সাথে সাথেই আমার দিকে একবার তাকিয়ে আমার পাশ থেকে উঠে গেলেন, আর কথা বলতে বলতে চলে গেলেন। ব্যাপারটা আমার খুব খারাপ লাগল। উনার যদি অন্য কোথাও লাইন থাকে তাহলে আমার উপর এত জোর কেন খাটায়? আজকে থেকে সাদিফ ভাইয়ার সাথে আমার কোনো কথা নেই। নিজে তো তলে তলে প্রেম করছে। ফালতু লোক একদম। খুব কান্না কান্না পাচ্ছে আমার। কোচিংয়ে ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পথে, আর মাত্র 2টা এক্সাম আছে। এই কয়দিনে সাদিফ ভাইয়ার সাথে আমি তেমন কথা বলিনি। ইনফ্যাক্ট আমি সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে রেখেছি। মোবাইলও রেখে দিয়েছি মায়ের কাছে, যেন উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে না পারে। উনার প্রতি আমি এমনিও উইক, তার উপর সেদিনের পর থেকে উনার চেহারা দেখতেই ইচ্ছা করছে না। কিন্তু উনি তাও কোচিং থেকে নিয়ে আসার সময় আমার পাশেই বসবেন, তাও গা ঘেঁষে। জুমু থাকায় আমি কিছুই বলতে পারি না। বুক ফাটে আমার, তবুও মুখ ফুটে না। এই অবস্থা হয়েছে আমার। সাদিফ ভাইয়া আমাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন কি সমস্যা আমার, কিন্তু আমি এক ফোঁটাও আওয়াজ বের করি না। অসহ্যকর লাগে আমার। আবার মাও লাগে উনার জন্য, যখন গাড়িতে সারাদিনের কাজে ক্লান্ত হয়ে আমার কাঁধে চুপি চুপি মাথা রাখে, জুমুর অগোচরে। আজকে কোচিংয়ের লাস্ট পরীক্ষা। 1 সপ্তাহ পরেই আমাদের অ্যাডমিশন টেস্ট, তাই আজকেই কোচিংয়ের লাস্ট দিন। এক্সাম শুরুর আগেও আমি পানির খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি আমি পানি। আদনান ভাই এসেছিল এক্সাম হলে, তখন উনার থেকে আশকা করেছিলাম, ভাইয়া পানি নেই কেন? আমি অনেক সার্চ করেছিলাম, পানি নষ্ট হয়ে গিয়েছে ফিল্টার। স্টোর রুমের সামনে রাখা আছে একটা ফিল্টার। তোমার কি পানি এখন লাগবে? আনিয়ে দিব? না ভাইয়া, আমার এক্সাম প্রায় শেষ, আমি নিজে গিয়ে খেয়ে নিব। ঠিক আছে বলেই আদনান ভাই চলে গেলেন। নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেল আমার, কিন্তু সবার আগে হলো থেকে বের হলো তাসিফ। ওর পরীক্ষা মনে হয় বেশ ভালো হয়েছে। জুমুকে বলে আমি হলো থেকে বের হয়ে গেলাম স্টোর রুমের দিকে। সব রুমেই এখন পরীক্ষা চলছে, তাই সবদিকে এখন পিনপতন নীরবতা। পানি পান করে ফিরে আসতেই কেউ হ্যাচকা টানে আমাকে এক রুমে ঢুকিয়ে নিল। আর এত জোরে টান দেওয়ার কারণে আমি খুব জোরেই রুমে প্রবেশ করেছিলাম আর গিয়ে পড়লাম এক ভাঙ্গা বুক শেলফের উপরে। ভাঙ্গা কাঠের সাথে লেগে হাতে আর কপালে প্রচণ্ড ব্যথা পেলাম। আমার মাথায় আসছে না কার এত সাহস কোচিংয়ে এসব করছেন। যদিও আমার নার্ভাস আর ভয়ের কারণে আমার গা কাঁপছে, কিন্তু আমার এসব কাহিনীর মানে কি তা আমাকে জানতেই হবে। গায়ের কাপড় ঝেড়ে কষ্ট করে উঠে দাঁড়ালাম। পিছনের মানুষটাকে দেখেই আমার মাথা ঘুরে উঠল।
এই মানুষটা এমন ব্যবহার করবে, তাও আমার সাথে। তা আমি আমার দুঃস্বপ্নেও ভাবিনি। তোমাকে আমি কতবার বলেছি কিছু প্রয়োজনীয় কথা আছে, কিন্তু তুমি কি করেছ? আমার কথা একটুও শুনোনি, উল্টো আমাকে ইগনোর করেছ। বারবার রিকোয়েস্ট দিলাম, তুমি তাও অ্যাকসেপ্ট করনি। তাই আমার তোমাকে এই রুমে আটকানো ছাড়া আর কোনো ওয়ে ছিল না। দরজার সামনে দাঁড়িয়ে এক প্রকার ছটফট করতে করতে তাসিফ আমাকে কথাগুলো বলতে লাগল। কাপড় ঝেড়ে উঠতেই তাসিফকে দেখে আমি বেহুশ প্রায়। এমন একটা ছেলে এই কাজ করবে, তাও কোচিংয়ে? আমি মুখ দিয়ে একটাও শব্দ বের করলাম না, চুপ করে তার কথা শুনছি। যা অবস্থা দেখছি, তাসিফ আমাকে রুম থেকে বের হতে দিবে না। তাছাড়া এখন ওর সামনে মোবাইলের লক খুলতে পারবো না। ও যদি মোবাইল দেখতে পায় তবে সেই আশাটাও চলে যাবে। খুব কৌশলে মোবাইল বের করে ইমার্জেন্সি নাম্বার থেকে সাদিফ ভাইয়াকে কল দিলাম মোবাইলের লক ওপেন করা ছাড়া। ইসলাল ভাই আর রাফসান ভাইকে কল দিয়ে কোনো লাভ হবে না, ওরা আসতে আসতেই দিন চলে যাবে। তাই বুদ্ধি খাটিয়ে সাদিফ ভাইয়াকে কল দিলাম, আর মোবাইল হাতে নিয়ে লুকিয়ে নিলাম ব্যাগের পিছে। শেফার কল পেয়ে সাদিফ অবাক হলেও সাথে সাথেই কল রিসিভ করে বলতে লাগল, হ্যালো, তুই ফোন করেছিস আমাকে? বিলিভ হচ্ছে না আমার। রাগ কমেছে তোর? শেফার কোনো শব্দ না পেয়ে সাদিফ আবারও বলে উঠল, কি ব্যাপার, কথা বলছিস না কেন? ফুল ইউ দেয়ার? আরও কিছু বলতে গিয়ে সাদিফ থেমে গেল কোনো এক ছেলের শব্দ শুনে। শেফা প্লিজ, আমার কথাটা বুঝার ট্রাই করো। আমি অনেক ভালোবাসি তোমাকে, সেই কোচিংয়ের প্রথম দিন থেকে। তোমার হাসি, চোখ সব কিছুতেই আমি হারাতে চাই। উইল ইউ বি মাইন? তাসিফের কথা শুনে আমি জমে পাথর হয়ে গেলাম। তাও আমি সাহস করে বললাম, পাগল হয়ে গিয়েছ নাকি? তোমার জন্যে আমার এমন কোনো ফিলিংস নেই। সরো সামনে থেকে, জুমু ওয়েট করছে আমার জন্যে। না, সর্বনা। কি করবে তুমি? কে আসবে তোমাকে সেভ করতে? সাউন্ড প্রুফ রুম এটা, কেউ শব্দ শুনবে না। তাছাড়া স্টোর রুমে কেউ আসবে না চেক করতে। সো চিল্লাও বা যা মন চায় করো, কেউ আসবে না এই দিকে। আর আমি যতটুক জানি তোমার কোনো বিএফ নেই, তা তাসফিয়া থেকে জেনে নিয়েছি আমি। কথাগুলো বলেই তাসিফ আমার দিকে এগিয়ে আসতে লাগল, আর আমি জোরে চিল্লানি দিলাম, একদম কাছে আসবে না, দূরে থাকো অমানুষ। ভালোবাসলে কেউ এভাবে আটকে রাখে না, আমাকে যেতে দাও। এসব কথা সব সাদিফ শুনছে, আর সে একা একাই চিল্লাতে লাগল কলের মধ্যে, ওই কে তুই? কোনো শালা তুই? স্টে এওয়ে ফ্রম হার। বাবুই জুমু কই? আমি আসছি, স্টে স্ট্রং। কোনো মাদা তুই? তোকে পেলে একদম নিঃশেষ করে দিব বাই। কিন্তু আফসোস, এসব কথা শেফা বা তাসিফ কেউ শুনতে পারছে না। এইদিকে এক্সাম শেষে জুমু সারা কোচিংয়ে শেফাকে খুঁজতে লাগল। কলও দিয়েছিল কিন্তু বারবার মোবাইল বিজি বলছে। কোচিং ফাঁকা একদম। এক্সাম শেষ হয়ে বেশ কিছুক্ষণ হল। এইদিকে সাদিফের কলও বিজি আসছে। সাদিফের অন্য নাম্বারটা নেই জুমুর কাছে। জুমু আদনান ভাইকে ব্যাপারটা জানালো, শেফাকে পাচ্ছে না। কারো মাথায় শেফা যে পানি খেতে গেল এই জিনিসটাই আসেনি। তাসিফ কথা বলতে বলতে শেফার কাছে চলে আসলো আর খুব জোরে শেফার দুই বাহু চেপে ধরল। এত জোরে চেপে ধরার কারণে শেফার হাত লেগে কল স্পিকারে হয়ে গেল, মোবাইলটা নিচে পড়ে গেল। আর শেফা আর তাসিফ এতক্ষণে সাদিফের কথা শুনতে পেল।
জান প্লিজ তুই শান্ত থাক, প্যানিক হবি না। আমার মাথায় এতক্ষণে টেনশনে আসেনি আদনানকে জানানোর ব্যাপারটা। আমার আসতে আর 2 মিনিট লাগবে। আমি আদনানকে জানাচ্ছি, ও আসবে এখনই। কথাগুলো বলেই সাদিফ তার অন্য মোবাইল বের করে আদনানকে জানিয়ে দিল। আর এসব দেখে তাসিফ প্রচণ্ড ক্ষেপে গেল। শেফাকে হ্যাচকা টানে একদম দেওয়ালের সাথে চেপে ধরল। এর আগেই শেফার মোবাইলটা পা দিয়ে মুচড়ে দিল, যার কারণে সাদিফের কল কেটে গেল। ওই সাদিফ তোমাকে জান ডেকেছে, ও তোমাকে ভালোবাসে, কিন্তু আমি তা হতে দিব না। ইউ উইল বি মাইন, অনলি মাইন। আমার নামও তাসিফ, তোমাকে আমার চাই, খুব করে চাই। কথাগুলো শুনে ভয় আমি তাকে দূরে ঠেলে বলে উঠলাম, আমার কাছ থেকে দূরে সর তুই। কিছু বলছি না দেখে কি মাথায় উঠে যাবি? কুত্তা একটা তুই, সর। বলেই ওকে ধাক্কা দিতে গেলাম। আর এইদিকে দরজার লক কেউ খুলতে চাচ্ছে, কারণ দরজার হ্যান্ডেল কেউ একজন খুব নাড়াচ্ছে। রুমের ভেতর থেকে তা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু আফসোস ভিতর থেকে লক করা। তাসিফকে ধাক্কা দেওয়ার আগে তাসিফ আমার হাত ধরে জোরে ধাক্কা দিল, যার কারণে আবার গিয়ে পড়লাম ভাঙ্গা বুকশেলফের উপরে, আর কপালের ব্যথা পাওয়া স্থানে আবারও ব্যথা পেলাম। সাথে সাথেই মাথা ঘুরে উঠল। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ চারপাশ দেখতে লাগলাম, বাট কিছু আসছে না মাথায়। তাসিফকে দেখলাম পিছের জানালা দিয়ে চলে যেতে, আর বিকট শব্দে কেউ দরজা ভেঙে ফেলল। চোখ বুজে আসার আগে শুধুমাত্র একটা সাদা পাঞ্জাবি দেখলাম, আর বাকি সব ঝাপসা হয়ে আসল। দরজা ভেঙে সাদিফ, আদনান আর জুমু সবাই ভিতরে, শুধু শেফাকেই দেখতে পেল। আর এমন রক্তাক্ত অবস্থায় দেখে শেফাকে, সাদিফ তার নিজের মধ্যেই নেই। সাদিফ দ্রুত শেফার কাছে গিয়ে শেফার মাথা নিজের কোলে রাখল। যে আমার প্রিয়তমার এই হাল করেছে, তাকে এই সাদিফ ছেড়ে দিবে না। সে যে হোক না কেন, আইল কিল হিম। সাদিফ মনে মনে কথাগুলো বলল। বাবুই জান, ওয়েক আপ, আমি চলে এসেছি, উঠো না বাবু। এসব বলে সাদিফ চিল্লাতে লাগল। আর পাশে দাঁড়ানো জুমু হা করে তার ভাইয়ের কাণ্ড দেখছে। সে নিজেও শেফার এমন অবস্থা দেখে অবাক। তার উপর তার ভাইয়ার এই ব্যবহার, তাও শেফার প্রতি। কিন্তু এসব ভাবলে চলবে না এখন। আদনান আর জুমু সাদিফকে বুঝাচ্ছে শেফাকে হাসপাতালে নিয়ে যেতে। সাদিফের এতক্ষণে হুঁশ হল। সে দ্রুত শেফাকে কোলে তুলে নিল। এক প্রকার দৌড় দিল সাদিফ শেফাকে নিয়ে। আর তার পিছে পিছে আদনান এবং জুমু আসছে। সাদিফ শেফাকে কোলে নিয়েই গাড়িতে বসে পড়ল। আর পাশে বসল জুমু। সে এখনো হা করে তার ভাইকে দেখছে। তার মাথায় তার ভাইয়ার কাণ্ড কিছুতেই ঢুকছে না। দোস্ত, আমার কি আসতে হবে তোর সাথে? আদনান, না, আইল ম্যানেজ। তুই জাস্ট আমাকে সিসিটিভি ফুটেজ দেখে কাহিনীটা বল। আমাকে মেইল করে দে ফুটেজ, তাকে আমি নিজের হাতে মারব। সাদিফের জানের উপরে হাত দেওয়ার মজা বুঝাবো আমি। সাদিফ, ওকে ব্রো, ভালো হয়ে যাবে সে, ডোন্ট টেক স্ট্রেস। আদনান। কথাগুলো বলেই আদনান চলে গেল, আর সাদিফ ড্রাইভারকে যেতে বলল হাসপাতালে। ভাই, রুমালটা দিয়ে ওর কপালে চেপে ধরো না। জুমু আস্তে করে কথাগুলো বলল তার ভাইকে। অনেক আগে থেকেই বলতে চাচ্ছিল কথাটা, কিন্তু তার ভাই তো এক পলকে শেফার দিকেই তাকিয়ে আছে। জুমুর কথায় সাদিফ জুমুর দিকে ফিরে রুমালটা নিয়ে শেফার কপালে চেপে ধরল। শেফাকে হসপিটালে নিয়েই সাদিফ দ্রুত চিকিৎসা শুরু করতে বলল।
যেহেতু ডাক্তাররা সবাই সাদিফকে চিনে তাই তারা শেফার চিকিৎসা শুরু করে দিল ও কোনো ফর্মালিটিস পূরণ করা ছাড়াই। যা চিকিৎসা করেছে ডাক্তার সব সাদিফের সমানেই করেছে। এত বলেও সাদিফকে ডাক্তাররা বের করতে পারেননি। শেফার ড্রেসিং শেষেই জুমু আসলো কেবিনে। কেবিনে এসে সে দেখল তার ভাই শেফাকে কোলে নিয়ে বেডে হেলান দিয়ে বসে রইল। জুমু তার ভাইকে জিজ্ঞেস করল, ভাই, বড় কোনো কিছু হয়নি তো শেফার? না, আল্লাহের রহমত। জাস্ট কপালে হাতে ছিলে গিয়েছে, তাই ড্রেসিং করে দিয়েছে। আর সেন্স হারিয়েছে হঠাৎ আঘাত পাওয়াতে। তাছাড়া ওর শরীর উইক ছিল। এই স্যালাইন শেষ হলেই বাসায় নিয়ে যেতে পারব। সাদিফ: আচ্ছা ভাইয়া। জুমুর মনে অনেক কিছু চলছে এখন, কিন্তু তার ভাইয়াকে কিছু জিজ্ঞেস করার সাহস নেই। ভাইয়াকে সে বড্ড ভয় পায়। সে খুব ভালোভাবেই বুঝতে পারছে শেফা শুধু সাদিফ ভাইয়ের জন্য কাজিন না, তার চেয়েও বড় কিছু। এই টাকাগুলো নে, কিছু খেয়ে আয়। শেফা একেবারে সেন্স এলে খাবে। বাসায় আমি কল করে বলেছি উইকনেসের কারণে শেফা সেন্স হারিয়েছিল, তাই আমি ওকে হসপিটালে এনেছি। সাদিফ: সবাই টেনশন করছে না? জুমু: না, আমি বুঝিয়ে দিয়েছি। তুই তো জানিস আমার কথা সবাই বিলিভ করে বেশি। যা তুই খেয়ে নে কিছু। সাদিফ টাকা নিয়ে জুমু চলে গেল খেতে। আসলেই বড্ড খিদা পেয়েছে। লাঞ্চ করার পর আর কিছুই পড়েনি পেটে। আর এখন প্রায় রাত 8টা বাজে। খিদা লাগাটা স্বাভাবিক ব্যাপার। শেফার জ্ঞান ফিরতেই সে নিজেকে কারো বুকে আবিষ্কার করল। হালকা হালকা চোখ মেলতেই সে চোখ বুঝার আগের সেই সাদা পাঞ্জাবি দেখতে পাচ্ছে। মাথাটা বড্ড ভারী লাগছে আমার। কি হচ্ছে কিছুই মনে আসছে না। খুব কষ্ট করে চারপাশ দেখতে লাগলাম। আমার হাতে ক্যানেল লাগানো আর হাত বালিশের উপরে রাখা। কারো বুকের ডিপডিপ শব্দ আমার কানে স্পষ্টভাবে আসছে। এই শব্দ আমার খুবই চেনা চেনা। কিন্তু হঠাৎই মাথায় এলো কোচিংয়ের ঘটনা। তাসিফের কথা মনে আসতেই আমি খুব জোরে কেঁদে উঠলাম। ভাইয়া, বাবা, আমাকে বাঁচাও। আমার কষ্ট হচ্ছে খুব। শেফার আওয়াজে সাদিফ সোজা হয়ে বসে শেফাকে আরো ভালোভাবে কোলে জড়িয়ে নিল। হুশ যান। ইউ আর সেফ নাও। আমি আছি তো। কিছু হয়নি তোমার। কিছু হতে দিব না আমি। রেস্ট নাও। আমি আছি বেবি। কিছু খাবে তুমি? সাদিফ ভাইয়ার এমন কথায় আমার কান্না থেমে গেল। কিন্তু আমি ফোপাতে ফোপাতে মাথা তুলে উনার দিকে তাকালাম। সাদিফ ভাইয়া শান্তভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখের পানি মুছে দিয়ে আবারও বলে উঠলেন, কি হলো? কিছু খাবে? নার্সকে আনতে বলবো? ব্যথা লাগছে কোথাও? উনার এত কথার মাঝে কেন জানি হুট করে আবার মনে চলে আসলো, আরে আমি তো উনার সাথে কথা বলি না। আমার মাথা থেকে আপাতত তাসিফের কথা চলে গেল নিমিষেই। কারণ আমি জানি আমি এখন সেফ, একদম সেফ। আমার কাছে এখন সাদিফ ভাইয়া আছেন। কিন্তু ওই যে আমি কোনো কথা সহজে ভুলি না, তাই আমার মাথায় ওই শাওন নামক পোকাটা আবারও জেকে বসল। তাই আমি দেরি না করে উনার কোল থেকে সরতে চাইলাম। কিন্তু উনি আমার পেটের উপর উনার হাত দিয়ে ধরে রাখলেন। আরে বাবা, কি সমস্যা তোর? নড়াচড়া করলে ক্যানেল নড়বে আর হাতে রক্ত উঠে যাবে। তাছাড়া উইক অনেক তুই। চুপচাপ বসে থাক কোলে। সাদিফ ভাইয়ার কথায় আমি বলে উঠলাম, কেন আমাকে কেন কোলে নিচ্ছেন? আপনার শাওনকে কোলে নিন।
আমার কি দরকার? কোনো মূল্য নেই আমার। শাওন না বাউন ওরে কোলে নিন। শেফার কথায় সাদিফের বুঝতে দেরি হল না কেন সে এতদিন রেগে ছিল সাদিফের সাথে। জেলাসির কারণে। আমার জান যে তাকে মনে মনে আমাকে এতটা চায় এটা কখনোই আমার জানা ছিল না। সুস্থ থাকলে একটু ঝালানো যেত, কিন্তু এখন কিছু বললে আবার নাচানাচি স্টার্ট করবে। এই নাচানাচির ভয় কোনো কুত্তা ছিল ওইটাও আশকো করার সাহস পাচ্ছি না। ইটস ওকে, শেফা থেকে আশকো করা লাগবে না, আমি নিজেই জেনে নিব। যে কোনো মুহূর্তে প্রুফ চলে আসবে। শুধু শুধু এইসব আশকো করে বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ নেই। সাদিফ এসব নিয়ে ভাবছে অমনি শেফার আওয়াজ তার কানে এলো। যেই নাম শুনেছেন অমনি হারিয়ে গেলেন তার দুনিয়ায়। মনে ভাবেন একজনের কথা আর কোলে নিলেন আরেকজনকে। নামান আমাকে, আপনি অনেক পচা। যার কথা ভাবি তাকেই কোলে নিয়ে বসে আছি। তোর এত সমস্যা কেন? আরেকটা কথা বলবি তো ঠোঁটে কামড় দিব। এমনিও কন্ট্রোল করে আছি কষ্ট করে। সাদিফের কথা শুনে শেফা তার বাম হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। আর সাদিফ মুচকি হেসে চলেছে। আমার ঠোঁট থেকে হাত সরিয়ে আমার মুখ উনার দিকে ফিরিয়ে নিলেন। শাওন একটা ছেলের নাম, আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট। এটা নিয়ে আর মন খারাপ করতে হবে না। রাগের মাথায় সাদিফ ভাইয়ার সামনে নিজের জেলাসির কথা বুঝিয়ে দিলাম কেমনে। আল্লাহ, উনি এখন কি যে ভাবছেন। আমি আমতা আমতা করতে লাগলাম। আর সাদিফ ভাইয়া আমার হাতে কিস করতে যাবেন অমনি কেবিনের দরজা ঠেলে জুমু আসলো। ব্যাস আমি শেষ। সাদিফ ভাইয়ার এমন কাজে আর জুমুর হঠাৎ আগমনে আমি রাগে আর লজ্জায় কুকড়ে উঠলাম। লজ্জায় আর রাগে আমার অবস্থা লাল নীল হতে থাকল। আর জুমুকে দেখে সাদিফ ভাইয়া আমাকে আস্তে করে বেডে বসিয়ে দিলেন, পিঠের পিছে বালিশ দিয়ে। সাদিফ ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, চুপচাপ বসে থাক। নড়াচড়া করবি তো হাতে ব্যথা পাবি। আমি একটু আসছি, পেমেন্ট আর ফর্মালিটিসগুলো পূরণ করে আসি। কথাগুলো বলেই উনি চলে যেতে নিলে জুমু উনাকে বলে উঠল, ভাইয়া, আমি তোমাদের জন্যে সহ খাবার নিয়ে এসেছি। তোমার আর বাহির থেকে খাবার আনা লাগবে না। ঠিক আছে, শেফাকে খাইয়ে দে তুই। আমার খাওয়া লাগবে না, আমার খিদে নেই। আমি আসছি বলেই সাদিফ ভাইয়া চলে গেলেন। আর জুমু খাবারের প্যাকেট নিয়ে আমার সামনে এসে বসল। ভাবছিলাম তোকে ভাবি ডাকবো নাকি ফুল ডাকবো। জুমুর এমন কথা শুনে আমার চোখ ডিমের গোল গোল হয়ে গেল। কি মাথা খারাপ নাকি তোর? ভাবি কেন ডাকতে যাবি? কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মাথা আমার ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের মাথা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। তোকে নিয়ে ভাইয়াকে এমন সেন্সিটিভ হতে আমি কখনো দেখিনি। একেবারে জান বলে ডাকছিল তোকে, আর আমি তোকে ভাবি ডাকব না? এটা কি বললি তুই? দেখ বোন, তোর ভাইয়ের মাথায় এমনি সমস্যা আছে। আর উনি কেন আমাকে জান ডেকেছেন না প্রাণ ডেকেছেন সেটা উনার বিষয়ে। আমাকে এসবে গোলাবি না। চুপ কর তো তুই, এগুলা খা আপাতত। বলেই জুমু বাক্স খুলে আমাকে স্যুপ খাইয়ে দিতে লাগল। আর আমি ভাবছি জুমুর কথা, আসলেই কি আমি ওর ভাবি হব? তার মানে আমি সাদিফ ভাইয়ার? উফ না না, উনি তো একটা রাক্ষস, উনার সাথে আমি কখনোই না। স্যুপ খাওয়া শেষ করতে করতেই সাদিফ ভাইয়া কেবিনে আসলেন।
এতক্ষণে আমি উনার সাদা পাঞ্জাবির বুক সাইডে রক্তের দাগ দেখতে পেলাম। আমাকে উনি কত যত্ন করেই উনার বুকে আগলে রেখেছিলেন। ঈশ্বর, উনি যদি ঠান্ডা মেজাজের হতেন তাহলে আমি নিজেই উনাকে প্রপোজ করে দিতাম। হি হি, লোকটা আসলেই খুবই আকর্ষণীয়। এই যে উনার পাঞ্জাবির হাতা কুনি পর্যন্ত ফোল্ড করা, যার কারণে উনার ফর্সা হাতগুলো দেখা যাচ্ছে। আর ফোনে কার সাথে কথা বলছেন আল্লাহ জানে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে থাকেন আবার হাসেন। আজব মানুষ। কথা বলতে বলতে সাদিফ ভাইয়া কেবিনের সোফায় বসে পড়লেন। আর আমি এখনো হাঁ করে উনার দিকে তাকিয়ে আছি। দোস্ত, মুখটা বন্ধ কর। এভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে জীবনেও কোনো ছেলে দেখিসনি। আমার ভাই তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর তুইও আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকিস। এখন আমি কিছু বললে বলবি আমার মাথা খারাপ। এসব কোনো ধরনের লজিক? জুমুর ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনে আমি বিষম খেলাম। আস্তে করে জুমুকে বললাম, যাই বলিস না কেন, তোর ভাই কিন্তু ড্যাম হট। আমার কথা শুনে জুমু বলল, ওহহ তাই নাকি? ব্যাস বি রেডি টু বিকাম মাই ভাবি। ভাই তোমার জন্যে মেয়ে পেয়ে। জুমু কথাটা বলার আগে আমি ওর মুখ চেপে ধরতে গেলাম আর অমনি স্যালাইন লাগানো হাতে টান পড়ল। ও মাগবলে চিল্লিয়ে উঠলাম। চিল্লানো শুনে জুমু উঠে দাঁড়িয়ে গেল আর ভালো করে আমার হাত চেক করতে লাগল। আর সাদিক ভাইয়া দ্রুত হেঁটে আমার কাছে এসে হাত দেখে দিল একজোরে ধমক। সমস্যাটা কি বুঝলাম না। এত নাচানাচির কি আছে সবসময়? বারবার ওয়ার্ন করেছিলাম ক্যানালের উপরে রক্ত উঠে যাবে। ভালো লাগছে এখন? তোর সাথে ভালো ব্যবহার করা আসলে ঠিক হয়নি। অসভ্য। সাদিফ ভাইয়ার ধমকে আমার মনটা একদম ভেঙে গেল। এই ছেলেটার জন্যে যখনই পজিটিভ ফিলিংস আসে অমনিই উনি আমার ফিলিংসকে কুরবানি দিয়ে দেন। কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। আর জুমু আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পাশে। ধমক দিয়েই সাদিফ ভাইয়া নার্সকে ডেকে আনলেন। নার্স এসে স্যালাইন খুলে দিলেন, কারণ স্যালাইন দেওয়া শেষ। আর ক্যানেলের উপর হাতের রক্ত পরিষ্কার করে দিলেন। বেড থেকে নামতে যাব অমনি সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো। বলেন, সাদিফ ভাইয়া। ওকে। ড্রাইভারকে বলেন গাড়ি নিয়ে হসপিটালের পিছনের গেটে আসতে। আর আপনারা সামনের দিকেই থাকবেন। প্রেসের লোকরা যেন কিছুই বুঝতে না পারে। সাদিফ ভাইয়া। সাদিফ ভাইয়া কল কাটতেই জুমু জিজ্ঞেস করে উঠল, ভাই, এনি প্রবলেম? মিডিয়া। এই লোকগুলোর আর কাজ নেই। জুমু মুখে কাপড় পেঁচিয়ে নে। আর এই যে মহারানী মাথায় কাপড় দেন সাথে মুখটাও ঢাকেন। আমি চাই না তোরা এই নোংরা মিডিয়ার কোনো রকম নিউজের হেডলাইনে থাকবি। সো ডু ইট ফাস্ট। যদিও পিছের গেট দিয়ে বের হব আমরা, তাও সাবধানের মার নেই। আমি আর জুমু কথা না বাড়িয়ে মাথায় মুখে ওড়না দিয়ে ঢেকে নিলাম। বেড থেকে নেমে জুমুর হাত ধরে দাঁড়ালাম। খুবই উইক লাগছে। কিন্তু সাদিফ ভাইয়া আবারও এক বেশরমের কাজ করে বসলেন। নার্স জুমুর সামনে আমাকে কোলে তুলে নিলেন। আমি বেশ ভয় পেলাম উনার এমন কাণ্ডে। নার্স আর জুমু হাঁ করে তাকিয়ে আছেন আমাদের দিকে। আজব। নামান আমাকে। কোলে নেওয়ার কোনো মানে হয় না। আমি হাঁটতে পারব। দরকার পড়লে হসপিটালে হুইল চেয়ার আছে। আমি এইটা করেও যেতে পারব। আপনাকে এত কষ্ট করতে হবে না। কিন্তু আমার কথা শুনলে তো উনি। জুমু
লেটস গো বলেই আমাকে কোলে নিয়ে হাঁটা দিল। ছি, কেমন অদ্ভুত লাগছে ব্যাপারটা। সবাই একবার হলেও আমাদের দিকে তাকাচ্ছে। আমি ফিসফিসিয়ে উনাকে বললাম, ভাইয়া, আপনি এত ভালো অ্যাক্টিং কেমনে করেন? দেখেন সবাই ভাববে আপনি কত কেয়ারিং। কিন্তু আমি তো জানি আপনি এমনি সবার সামনে ভালো সাজছেন। আর আমাকে আপনি হেট করেন এটাও আমি জানি। আমার কথায় সাদিফ ভাইয়া আমার মুখের কাছে এসে বললেন, জানো, ভালোই তো জানো দেখছি। অ্যাক্টিং করি বা হেট করি, কিছু তো একটা করি তাই না? বাট এখন আমার কি করতে মন চাচ্ছে জানিস? আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতেই সাদিফ ভাইয়া বলে উঠলেন, তোর চোখে চুম্মা দিতে। সাদিফ ভাইয়ার কথা শুনে আমি গোল গোল চোখ করে উনার দিকে তাকিয়ে আছি। আর উনি দাঁত বের করে কি সুন্দর করে হাসছেন। আমি বারবার এই হাসির উপরে ক্রাশিত হই। ভেবেছিলাম গাড়িতেও এই লোক আমাকে কোলে নিয়ে বসবেন, কিন্তু উনার মাথায় আক্কেল আসল। আমাকে গাড়ির সিটেই বসিয়ে দিল। আর আমার দুই পাশে উনারা দুই ভাইবোন বসে পড়ল। বাসায় পৌঁছাতেই দেখলাম রাফসান ভাইয়া দাঁড়িয়ে আছেন গেইটের সামনে। গাড়ি থেকে নামতেই জুমু আর রাফসান ভাইয়া আমাকে দুই দিকে ধরল। সাদিফ ভাইয়া এবার কিছুই করল না, গাড়ি থেকেও বের হল না, না কোলে নিতে চাইল, না আমাকে ধরল। ওর খেয়াল রাখিস, আর খালামণিকে বলবি ওকে বকা না দিতে। কথাগুলো বলেই সাদিফ ভাইয়া চুপচাপ গাড়িতে করে চলে গেলেন। আমিও আর ভাবলাম না কিছু। বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে নানু, মা, বাবা, ভাই, ভাবি সবাই নানা প্রশ্ন শুরু করল। কিন্তু সবাইকে বানানো কথাটাই বললাম। কোচিংয়ের ব্যাপারটা তুলিইনি। এইদিকে সাদিফ বাসায় এসেই শাওয়ার করতে চলে গেল। আয়নার সামনে দাঁড়াতেই পাঞ্জাবির উপরে রক্তের দাগ দেখতে পেল। সাথে সাথেই আজকের ঘটনার কথা মাথায় নাড়া দিল। এতক্ষণ শেফার সাথে থাকার কারণে এসব কথা মাথায় ছিল না। এই মেয়ের সাথে থাকলে আমি আমাতেই থাকি না, কিন্তু আমার জানকে যে এত কষ্ট দিয়েছে তাকে আমি শাস্তি দিবি, সে যে হোক না কেন। কথাগুলো ভাবতেই সাদিফের চোয়াল শক্ত হয়ে এলো। সাদিফ দ্রুত শাওয়ার নিয়ে কোমরে তাওয়াল পেঁচিয়ে বের হয়ে গেল। রুমে এসেই মোবাইল নিল আদনানকে কল করার উদ্দেশ্যে। কিন্তু তখনই আদনানের কল এলো। হ্যালো, তোকেই কল দিচ্ছিলাম। এনি নিউজ? ফুটেজ পাঠিয়েছি, কিন্তু দোস্ত, একটা প্রবলেম আছে। ছেলেটা পলিটিশিয়ান ইমরানের ভাই তাসিফ। এখন এর সাথে কিছু করলে ব্যাপারটা তোর জন্যেই উল্টো হতে পারে। দা ফাক! যেই হোক না কেন, সে আমার জানের উপর হামলা করতে চেয়েছিল, আর আমি তাকে ছেড়ে দিব? আর ইমরান, ওর এত পাওয়ার নাই যে সাদিফের সাথে লাগতে আসবে। শেফার দিকে যে তাকাবে তার অবস্থা আমি বেহাল করব। ওকে, বাট বেশি কিছু করিস না। বুঝিস তো, সিচুয়েশন খারাপ হলে যুদ্ধ বেজে যাবে। আফটার অল তোরা রাজনীতি করিস। ওকে ব্রো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ব্রো। কিপ ইউর মাইন্ড স্টেবল। বলেই আদনান কল কেটে দিল। সাদিফ বসে তার মোবাইলে আজকের সিসিটিভি ফুটেজ দেখছে। জাস্ট এতটুকুই দেখল, তাসিফ শেফার আগে এসে ওই রুমে ঢুকেছিল। আর শেফা পানি খেয়ে আসতে নিলেই তাকে টেনে রুমে ঢুকিয়ে ফেলে তাসিফ। আর ভিডিও শেষ। রুমের ভিতরের ঘটনা একমাত্র পাবে তাসিফ থেকে। শেফাকে এই ঘটনা নিয়ে কিছু জিজ্ঞেস সে করবে না।
তাই সাদিফ তার পার্সোনাল ডিটেকটিভকে ফোন করে তাসিফের খবর নিতে বলল, আর সুযোগ পেলেই কিডন্যাপ করে নিতে বলল। কল রেখেই সাদিফ ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে পড়ল শেফার বাসার উদ্দেশ্যে। অবশ্য সাদিফের মা ইতি ওরা আগেই চলে গিয়েছে শেফাকে দেখতে। 4 দিন পর্যন্ত মাথায় হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। কিন্তু আমি পড়ালেখা বাদ দিইনি একটুও, কারণ 2 দিন পরেই অ্যাডমিশন টেস্ট। এত কষ্ট করে পড়ালেখা করলাম এতদিন, শুধু শুধু বসে থাকলে লস হবে আমার পড়ালেখায়। তাই হাজার কষ্ট হলেও ব্যথা লাগলেও পড়ালেখা চালিয়ে গেলাম। জুমুও আমাকে অনেক সাহায্য করত। প্রতিদিন সে বিকালে এসে হাজির হয় আর আমরা একসাথে রাত পর্যন্ত পড়তে থাকি। আর সাদিফ সে তো ওই ঘটনার 2 দিন পরেই তাসিফকে হাতের কাছে পেয়েছিল। কিন্তু তাসিফ তার কর্মের জন্য অনেক অনুতপ্ত ছিল। সে বারবার হাত জোর করে বলছিল, ভাইয়া আমি অনেক দুঃখিত, আমি আসলে ভাবিনি এত কিছু হয়ে যাবে। আমি শেফাকে লাইক করতাম ভাইয়া, তবে আমার এটা বয়সের ভুল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আই বেগ ইউ। আর কখনো এমন হবে না। যদিও সাদিফ ভেবেছিল সে তাসিফকে মেরে তক্তা বানাবে, কিন্তু ছেলেটা শেফা আর জুমুর বয়সের, আর বেচারা যেভাবে কান্না করছে, সাদিফ কি মারবে আর। কিন্তু সাদিফ তাসিফকে যথেষ্ট শাসিয়েছে। লাস্ট বার করেছি সেই ভুল। আর কখনো যদি আপনার জানের উপরে চোখ তুলে দেখিস সেদিন তোর লাস্ট দিন হবে এই দুনিয়ায়। নাও গো টু হেল। তাসিফের বাঁধন খুলে দিতেই তাসিফ উঠে দাঁড়ায়। কিন্তু চলে যাওয়ার সময় তাসিফের মুখে ছিল এক রহস্যময়ী হাসি, যা সাদিফ দেখেনি। কোচিংয়ের ঘটনা আমার মাথায় আর কোনো দিন আসেনি, কিন্তু সেদিন রাতে তাসফিয়ার মেসেজ দেখে আবারও পুরানো স্মৃতি চোখে ভেসে উঠল। কিন্তু যেহেতু তাসফিয়াকে ফ্রেন্ড বলেছি, তাই ইগনোর করাটা ভালো দেখাবে না। তাসফিয়ার সাথে কথা বলে জানতে পারলাম সে ওই ঘটনার কিছুই জানে না। খুব স্বাভাবিকভাবে কথা বললাম ওর সাথে। যাক, তাহলে ফ্রেন্ডশিপ নষ্ট হলো না। এক্সামের দিন আজ, খুবই টেনশন হচ্ছে। আল্লাহ জানে কি হবে রেজাল্ট। এই এক্সাম নামক জিনিসগুলো খুব বাজে লাগে আমার। আমি, জুমু, রাফসান ভাইয়া আর সাদিফ ভাইয়া যাব ভার্সিটিতে। সবার থেকে বিদায় নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। মনে হচ্ছে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে যাচ্ছি। সাদিফ ভাইয়া ড্রাইভ করছে আর উনার পাশে রাফসান ভাইয়া। আমি আর জুমু পিছে বসে বইয়ে চোখ বুলাচ্ছি। ভার্সিটিতে পৌঁছে সাদিফ ভাইয়া গাড়ি পার্ক করে নিলেন, আর আমি, জুমু গাড়িতেই বসে পড়ছি। সাদিফ ভাইয়া গাড়ি থেকে নামতেই উনার বডিগার্ডরা উনাকে ঘিরে রইলেন। এক নজর ওইদিকে তাকিয়ে আবার বইয়ে চোখ ডুবালাম। এক্সামের আর 40 মিনিট বাকি আছে। আর তাই বই বন্ধ করে গাড়ি থেকে নামলাম আমি আর জুমু। আমরা নামতেই সাদিফ ভাইয়া আর রাফসান ভাইয়া আমাদের দিকে এগিয়ে এলো। ভাইয়া, হলো তো দূরে আছে, ভিতরে তো গাড়ি নিয়ে যেতে পারবে না, চলো হাঁটতে থাকি, না হলে লেট হবে। জুমু, হু, চল, আপনারা এখানেই থাকুন, ভিতরে আপনাদের গান নিয়ে এলাও করবে না। বলেই সাদিফ ভাইয়া উনার সানগ্লাস লাগিয়ে নিলেন, আর আমরা সবাই হাঁটতে লাগলাম। আজ সাদিফ ভাইয়া শার্ট আর জিন্স পরেছেন। পলিটিশিয়ান উনি, সবাই উনাকে অনেক ভালো করে চিনে। আর সানগ্লাস লাগানোতে উনাকে আরো বেশি সুন্দর লাগছে। মেয়েরা নিশ্চয় উনার দিকে তাকিয়ে আছে। হু, উনার আসার কি দরকার ছিল?
যেন উনার পরীক্ষা চলছে। যত সব রূপ দেখানোর ধান্ধা। হলের সামনে দাঁড়িয়ে আছি, আশেপাশে হাজার হাজার মানুষ, কিন্তু আমার পাশে আমার ভাই, জুমুর পাশে জুমুর ভাই দাঁড়িয়ে আর আমি জুমু মাঝে দাঁড়িয়ে আছি ওদের। একে একে সবাই চলে যাচ্ছে হলে। রাফসান ভাইয়া আমাকে অনেক লেকচার দিয়ে জুমুর কাছে গেল আর তখন আমার সামনে এলো সাদিফ ভাইয়া। ভয় করছে? নো টেনশন, ওকে বেবি। আমি আর রাফসান এখানেই থাকব। এক্সাম ভালো করে দিবে। আমরা এখানেই দাঁড়ানো থাকব। এক্সাম শেষে এখানেই আসবে। ওকে। সাদিফ ভাইয়ার ভালো ব্যবহারে আমার কেন যেন খুব খুশি হচ্ছিল। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর উনি আবার বলতে শুরু করলেন, ওকে বেবি, নাও গো। জুমুর সাথে থাকবে আর ওর সাথেই নিচে আসবে। আর আমার নাম্বার বা রাফসানের নাম্বার জানো তো? ভালো করে এক্সাম দিও বেবি। হ্যাঁ মনে আছে। আসছি তাহলে। জুমু চল। মুচকি হেসেই আমি আর জুমু রওনা দিলাম ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে। আজ কেন যেন খুব খুশি লাগছে। সাদিফ ভাইয়ার কথায় খুব এনার্জেটিক ফিল হচ্ছে। এক্সাম খুব ভালো হবে ইনশাআল্লাহ। এক্সাম দিয়ে বের হতেই জুমুকে দেখতে পেলাম আমার হলের বিপরীত হলের দরজায়। আমাকে দেখা মাত্রই জুমু হাত নাড়তে লাগল। আর আমিও জুমুকে দেখে হাত তুলে নাড়তে লাগলাম। দ্রুত হেঁটে জুমু আমার কাছে চলে এলো। আমরা দুইজন কাছাকাছি আসতেই জুমু আমার হাত শক্ত করে ধরে ফেলল। বেবস কেমন দিয়েছিস এক্সাম? জুমু: আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোর কেমন হয়েছে? যেমন যেমন প্রশ্নের প্যাটার্ন আনসার করব ভেবেছিলাম তেমনই করেছিস নাকি? আমি: ইয়েস। এখন আল্লাহ আল্লাহ করে দুইজন যেন সেম ডিপার্টমেন্টে অ্যাডমিট হতে পারি, এই দোয়া করি। জুমু: হ্যাঁ, সেটাই। আমিন। কিন্তু দেখ হাজার হাজার স্টুডেন্ট, চান্স পাওয়া অনেক টাফ। আমি: আরে প্যারা নিস না তো, যা হবে দেখা যাবে। আচ্ছা আজকে চল না ভার্সিটি ঘুরে দেখি। আমার না তোর ভাইয়ার সাথে অনেক ঘুরতে মন চাচ্ছে। জুমু: দোস্ত, আমি অনেক টায়ার্ড। আর পেটও ব্যথা করছে। এই অবস্থায় হাঁটা আমার পক্ষে সম্ভব না। তুই, ভাইয়া, সাদিফ ভাইয়া মিলে যা। আমি গাড়িতে বসে থাকব। সমস্যা নেই। আমি: না না, তুই না গেলে আমি যাব না। তোর ভাই যাবে না তোকে ছাড়া। আর আমিও যাব না। জুমু: বাজে বকিস না তো, আমি ব্যবস্থা করে দিব। আবহাওয়াও কত সুন্দর দেখ। আমার শরীর ভালো লাগলে আমিও যেতাম। আমি: হ্যাঁ, অনেক জোস ওয়েদার, তাই তো ঘুরতে মন চাচ্ছে। জুমু: এভাবেই কথা বলতে বলতে আমরা হাঁটতে লাগলাম। এত বড় বিল্ডিং, হাঁটতে হাঁটতে দিন শেষ হলো। বিল্ডিং থেকে বের হতেই আগের স্থানেই দেখতে পেলাম রাফসান ভাইয়া আর সাদিফ ভাইয়াকে। দুইজন দুই ছাতার নিচে দাঁড়িয়ে কথা বলছে। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু এরা দুইজন ছাতা কই পেল এটাই ভাবনার বিষয়। আমাদের আসতে দেখে দুজনই এগিয়ে আসলো। আমি রাফসান ভাইয়ার ছাতার নিচে দাঁড়ালাম, আর জুমু সাদিফ ভাইয়ার ছাতার নিচে দাঁড়ালো। আমরা আসতেই দুইজন এক্সাম কেমন হলো, সব লিখতে পেরেছি কিনা এসব প্রশ্ন জিজ্ঞেস করতে লাগল। আর এর মাঝেই জুমু বলে উঠল, ভাইয়া চলো না একটু ঘুরে দেখি ক্যাম্পাস। আমার অনেক যেতে ইচ্ছা করছে। না, এখন যাওয়া সম্ভব না।
তোর এনার্জি থাকলেও শেফার এখন ঘোরাঘুরি পসিবল না। এমনিও ও অসুস্থ। তুই আর রাফসান গেলে যা। আমি শেফাকে নিয়ে গাড়িতে অপেক্ষা করব। সমস্যা নেই সাদিফ ভাইয়া। সাদিফ ভাইয়ার কথায় জুমুর মুখে হাসি ফুটে উঠল। সে তো সাদিফ ভাইয়াকে জড়িয়ে ধরল খুশিতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আর্লি ব্যাক করব। জুমু ওকে ফুল। তুই ভাইয়ার সাথে যা। একে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসব আমরা। রাফসান ভাইয়া। আমি একটু হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি সাদিফ ভাইয়ার ছাতার নিচে চলে এলাম। আর জুমু রাফসান ভাইয়ার সাথে হাঁটতে লাগল। আমরাও গাড়ির দিকে রওনা দিলাম। জুমুর জন্যে নিজেকে এই সাদিফ ভাইয়ার সাথে একা থাকার মতো সাহসী সিদ্ধান্ত নিলাম আমি। যাক, আমি এই রাগী সাদিফ ভাইয়ার সাথে আমি যেকোনোভাবে সময় কাটিয়ে নিতে পারব। জুমুর মুখের হাসিটাই আমার জন্যে বেশি সুখের ছিল। হঠাৎ হাতে কারো ছোঁয়া পেয়ে আমার হাতের দিকে তাকালাম। সাদিফ ভাইয়া আমার হাত ধরে আছেন। মাথা উঁচু করে উনার দিকে তাকালাম। উনি কত লম্বা আর আমি কি শর্ট। তার উপর পরেছি ফ্ল্যাট জুতা। আরও ছোট লাগছে আমাকে উনার পাশে। কিন্তু উনার কোনো এক্সপ্রেশন নাই মুখে। উনি উনার মতোই হাঁটছেন। আর আমার মনে ডিপ ডিপ করছে উনার এভাবে হাত ধরায়। হাত ধরার কারণে উনাকে আমি কিছু বললাম না। কারণ চারপাশে অনেক মানুষ, কিছু বললে সাদিফ ভাইয়া বকা দিবেন। আর হয়ে যাবে নিজের বেইজ্জতি। সবাই যার যার মতো হাঁটছে। সবার উদ্দেশ্য এখন বাসায় পৌঁছানো। এত ভিড় বলার বাহিরে। এদিকে ঝির ঝির বৃষ্টি পড়ছে। ভাগ্যিস ছাতা ছিল, না হলে আজ রাতও জ্বরের সাথে কাটাতে হতো। আচ্ছা ভালো কথা, উনারা ছাতা কোথা থেকে পেলেন এটা তো জিজ্ঞেস করা হয়নি। সাদিফ ভাইয়া, আপনারা ছাতা কোথায় পেলেন? হু, কি বলেছিস বুঝিনি। রিপিট কর। এত আস্তে কথা বললে শুনব কেমন করে? সাদিফ ভাইয়া, বলছি ছাতা কোথা থেকে পেলেন? আসমান থেকে টপকে পড়েছে। সাদিফ ভাইয়ার কথা শুনে মেজাজ অনেক খারাপ হল। এত ফালতু কেন এই লোক? ওহ, আল্লাহ বুঝি গিফট দিয়েছে আপনাকে? হ্যাঁ, এমনই ধর। দামিশ মেয়ে। বৃষ্টি নামছিল, তাই একজন বডি গার্ডকে বললাম ছাতা এনে দিতে। সে এনে দিল। না হলে তো আমার পাশের জন জ্বরে কাঁপাকাঁপি করত। তো এটা আগে বললেই হতো। প্রথমে উল্টো কথা বললেন কেন? মাই উইশ। এনি প্রবলেম? না, নো প্রবলেম। মুখ ভেঙিয়ে বললাম। মুখ ভেঙচি দিল, মুখ একেবারে ভেঙে দিব। সাদিফ ভাইয়া। সাদিফ ভাইয়ার কথা শুনে আমি আর কিছু বললাম না। সত্যি সত্যিই মুখ ভেঙে দিতে উনি পিছোপা হবেন না, এটা আমি অনেক ভালো করেই জানি। গাড়ির কাছাকাছি আসতেই কেউ শেফা বলে ডেকে উঠল। পিছে ফিরতে দেখলাম তাসফিয়ার সাথে তাসিফ। তাসিফকে দেখেই আমার সেদিনের কথা মনে পড়ল। আমি সাদিফ ভাইয়ার হাতটা আরো শক্ত করে ধরলাম। আমার কেন জানি প্রচণ্ড ভয় করছে। শেফার এত শক্ত করে হাত ধরার কারণে সাদিফের বুঝতে দেরি হয়নি কেন শেফা এত ভয় পাচ্ছে। আর শেফার লম্বা নখ সাদিফের হাতে প্রবেশ করছে। সাদিফ শেফার হাত ছাড়িয়ে নিয়ে শেফার কাঁধ জড়িয়ে ধরল। আর তাসফিয়া হেঁটে আসলো শেফার কাছে। কিরে, কি খবর তোর? এক্সাম কেমন দিলই? তাসফিয়া, ভালো। তুই? হু ভালো। বাট তুই কাঁপছিস কেন? ওর কথায় আমি কিছু বললাম না।
তাসিফের কথাটা আমার মাথায় বারবার নাড়া দিচ্ছে। হাই ভাইয়া, কেমন আছেন? তাসফিয়া সাদিফ ভাইয়াকে বলল। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আসি, ওর হেলথ ভালো না। সাদিফ ভাইয়া কথাটা বলেই আমাকে নিয়ে গাড়িতে বসে পড়লেন। আর তাসফিয়াকে দেখলাম ওদের গাড়ির দিকে এগিয়ে যেতে। সাথে একজন মধ্যবয়স্ক মহিলা ছিল, ওর মা হবে মনে হচ্ছে। ওরা গাড়িতে বসতেই ওদের গাড়ি চলে গেল। তাসিফকে আর দেখিনি। মাথায় প্রচণ্ড ব্যথা উঠে গেল হঠাৎ। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম আমি। আমার পাশে বসে সাদিফ ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছেন, এটা আমি চোখ বন্ধ করেও বুঝতে পারছি। হঠাৎ আমার খুব কাছে এসেই সাদিফ ভাইয়া আমার হাত জড়িয়ে ধরল। আমি চোখ খুলতেই উনাকে আমার খুব কাছেই আবিষ্কার করলাম। আমার হাতের মুঠোয় উনার হাত প্রবেশ করিয়ে নরম ভয়েসে বলে উঠলেন, খারাপ লাগছে বেশি? মাথা ব্যথা করছে? আমি মাথা নাড়িয়ে না বললাম। কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, ওই যে তাসফিয়ার ভাই, ওই ছেলেই ওইদিন আমাকে আটকে রেখেছিল কোচিংয়ে। আমার ওকে দেখলে অনেক ভয় করে। সাদিফ ভাইয়া আমাকে উনার বুকের সাথে আটকে নিলেন। হুশ বাবুই, কিছু করবে না ও তোমাকে। আমি আছি তো। আমি থাকতে কেউ তোমাকে টাচকি চোখ তুলেও তাকাতে পারবে না। এসব নিয়ে একদম ভাববে না। এখন কিছু খেতে হবে তোমার। কি খাবে বলো আমাকে? আমি মাথা নাড়িয়ে না বললাম, কিছু খাবো না, ভালো লাগছে না আমার। আমি বাসায় যাব। আপনি খাবার আনতে যাবেন না প্লিজ। আমি একা হয়ে যাব। তখন ওই ছেলে এসে আমাকে আবারও মাথা ফাটিয়ে দিবে। হ্যাঁ, যাব তো বাসায়। ওরা আসুক। ওরা গিয়েছে বেশিক্ষণ হয়নি। আমি যাচ্ছি না আনতে। আমি আমার বাবুইকে একা রেখে কোথাও যাব নাকি? আমি কিছুই বললাম না। চুপচাপ উনার বুকের সাথে আটকে রইলাম। সাদিফ একজন গার্ডকে কল করে তাদের চারজনের জন্যে কিছু খাবার আনিয়ে নিল। শেফা তখনও সাদিফের বুকে চুপ করে বসেছিল। সাদিফ ভাইয়ার জোড়াজুড়িতে একটু করে মিল্কশেক আর সামান্য চিকেন বান খেয়ে নিলাম। এই তাসিফ বেয়াদবটার কথা মাথা থেকে যাচ্ছেই না। খাবার খেয়ে জানালার পাশ ফিরে বসলাম। সন্ধ্যা নেমে গিয়েছে এখন। চারপাশে এখন আগের ব্যস্ততা নেই। এখন একদম জনমানব শূন্য। সাদিফ ভাইয়া একটু আগে কল করেছিল রাফসান ভাইয়াকে। ওদের আসতে আরেকটু টাইম লাগবে। আমি এসব প্রকৃতি দেখতে দেখতেই ঘুমের দেশে পাড়ি জমালাম। সাদিফ এতক্ষণ কিছু কাজ করছিল মোবাইলে। পাশ ফিরতেই দেখল তার প্রিয়তমা জানালার সাথে মাথা দিয়ে ঘুম। গায়ের ওড়না গায়ে নেই। ওড়না সরার ফলে না চাইতেন সাদিফের নজর বারবার শেফার দিকে চলে যাচ্ছে। একে তো এই মেয়েকে আমি চাই, খুব করে চাই। তার সাথে একটা ছোট্ট সংসার করতে চাই। এই মেয়েতে আমি বারবার হারিয়ে যাই। আর ওর এই অবস্থায় ওকে দেখে আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে পড়েছে। নিজেকে সংযত করে শেফার ওড়না ঠিক করে দিলাম। ওকে নিজের বুকে টেনে নিয়ে কপালে চুমু দিলাম একটা। আমার আদুরে বেবি। সাদিফ সিটে হেলান দিয়ে বসে আছে আর তার বুকে ঘুমিয়ে আছে শেফা। সন্ধ্যা নেমে চারদিক বৃষ্টিতে একাকার। সাদিফ এই মুহূর্তটা খুব ভালোই উপভোগ করছে তার প্রিয়তমার সাথে। কিন্তু তার সুখের ব্যাঘাত ঘটল কল আসায়। হ্যাঁ বল, কোথায় তোরা? এই তো আসছি। তুমি গাড়ি নিয়ে চলে এসো কলা ভবনের এই দিকে।
এরপর এখান থেকেই মেইন রোডে উঠে যেতে পারব। রাফসান: আচ্ছা, অপেক্ষা কর, আসছি আমি। কল কেটেই সাদিফ একজন গার্ডকে কল করে গাড়ি ড্রাইভ করতে বলল। ভবনের সামনে আসতেই সাদিফ শেফাকে সিটে শুইয়ে দিয়ে ছাতা নিয়ে বেরিয়ে গেল। জুমু আর রাফসান এগিয়ে এসে গাড়িতে বসে গেল। আর গার্ডের গাড়িতে উঠে পড়ল। আর সাদিফ ড্রাইভিং করা স্টার্ট করল। জুমু শেফার মাথা কোলে নিয়ে বসতে বসতে বলল, ও কখন ঘুমিয়েছে ভাইয়া? বেশ কিছুক্ষণ হলো ও ঘুমিয়েছে। খারাপ লাগছিল ওর। আর পিছে খাবার রাখা আছে, তুই আর রাফসান খেয়ে নে। সাদিফ: তোমরা খেয়েছ? রাফসান: হ্যাঁ, আমরা খেয়েছি। এভাবেই ওরা সারাপথ কথা বলে কাটিয়ে দিল। 2 দিন পরেই রেজাল্ট প্রকাশ করল। কিন্তু আফসোস, আমি আর জুমু কেউ চান্স পায়নি। সবার সামনে আমরা দুঃখী ফেস বানিয়ে রাখলেও আমরা মনে মনে নাগিন ডান্স দিচ্ছিলাম। কারণ আমরা এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হব। বাসার সবাই আমাদের দুঃখী ফেস দেখে অনেক উৎসাহ দিয়েছিল। আমরাও মাথা নিচু করে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলালাম। কিন্তু মনে মনে আমাদের লাড্ডু ফুটছিল। প্রাইভেটে ওপেন অ্যাডমিশন হতে আরও কিছুদিন বাকি আছে। তাই এখন ঘরে বসেই দিন কাটাচ্ছি। ইদানিং নানুর শরীর ভালো যাচ্ছে না। সবাই যেতে চাইলেও ভাবির জন্যে আমি না করে দিলাম। কারণ ভাবির এখন 9 মাস চলে। আর আমার জন্যে জুমুও যাবে না, ইসলাল ভাইয়াও যাবে না। কারণ ভাবির কখন কি হয়ে যায়। সাদিফ ভাইয়ার সামনে ইলেকশন, তাই উনার প্রচুর কাজ, তাই উনিও যাবেন না। আমি, জুমু, ভাবি, ইসলাল ভাইয়া, সাদিফ ভাইয়া ছাড়া বাকি সবাই যাচ্ছে নানুবসায়। সকালের দিকেই সবাই রওনা দিল নানু বাসার উদ্দেশ্যে। জুমু আমাদের বাসায় চলে এসেছে। আমি আর জুমু মিলেই সব রান্নার কাজ করলাম। দুপুরের দিকে ইসলাল ভাইয়া আর আমরা একসাথেই খেয়ে নিলাম। ভাবিকে আমি খাবার রুমে দিয়েছিলাম। খাবার খেয়ে ইসলাল ভাইয়া চলে গেল আবার অফিসে। বিকালের দিকে আমি ভাবি আর জুমু মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই ভাবি বলে উঠল, খারাপ লাগছে অনেক আমার। ভাবি: কেমন লাগছে তোমার? ভাইয়াকে কল দিব? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম। জুমুও প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ও সমান তালে ভাবিকে জিজ্ঞেস করে চলেছে, বেবি আসবে মনে হচ্ছে, তো তোমার ভাইয়াকে কল দাও। আমি আর সহ্য করতে পারছি না। ভাবির কান্না মাখা কথা শুনে আমি মোবাইল নিয়ে ভাইয়াকে কল দিলাম। কিন্তু কল ধরছে না। আবারও ট্রাই করলাম, কিন্তু ফলাফল শূন্য। বারবার চেষ্টা করা সত্ত্বেও পাচ্ছি না ভাইয়াকে। জুমু ভাবিকে সামলাচ্ছে, আর আমি ভাইয়াকে কল দিচ্ছি। ভাবি: ভাইয়া তো কল ধরছে না, আমি সিএনজি ডাকবো? ফফুল: সাদিফ ভাইয়াকে কল দে, ও রিসিভ করলে ওকে আসতে বল। জুমু: জুমুর কথায় আমি সাদিফ ভাইয়াকে কল দিতে লাগলাম। কিন্তু উনিও ফোন ধরছেন না। আল্লাহ, জুমু ধরছে না তো কেউ ফোন। কি করব এখন? ভাবিকে তো কোলে করে নেওয়া ছাড়া হসপিটালে নেওয়া সম্ভব না। এদিকে ভাবির কান্নার পরিমাণ বাড়ছে। চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহের নাম নিয়ে আবারও কল করতে লাগলাম ওদেরকে। 2 জন থেকে কেউ তো একজন রিসিভ করো কল। চলবে।